যাদের ধৈর্য অনেক কম তাদের জন্য এই ভিডিওটা নয়, এবং যারা অনেক দুর্বল প্রকৃতির মানসিকতা রাখে, তাড়াতাড়ি করে কোনো একটা জিনিস শিখে নেব, কনজিউম করে নেব, তাড়াতাড়ি সব কিছু বুঝে ফেলবো অনেক কম সময়, তাদের জন্য এই ভিডিওটা নয়। কারণ আজকের ভিডিওতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি, একটা ডিফারেন্ট সাইকোলজিক্যাল স্টেট, অর্থাৎ আমাদের মনেরই একটা বিশেষ অবস্থা, যেটাকে সাইকোলজিতে বলা হয় কি ফ্লো স্টেট। এই ফ্লো স্টেট মানে কি, এটা কিন্তু মেডিটেশন নয়, বরঞ্চ মেডিটেশনের থেকে অনেকটাই আলাদা, কিন্তু এটা এক ধরনের মেডিটেশন, একটা মেডিটেটিভ স্টেট। জার্মান ফিলোসফার ফ্রেডরিক নিৎজের লেখার মধ্যে এই ফ্লো স্টেটের কথা কিছু আভাস বা ইঙ্গিত আমরা পাই। পরবর্তীকালে উইলিয়াম জেমস, যিনি একজন আমেরিকান সাইকোলজিস্ট এবং ফিলোসফার, তার লেখার মধ্যেও আমরা এই ফ্লো স্টেটের কথা আমরা পাই। কিন্তু এই ফ্লো স্টেট বলতে যেটা প্রকৃত অর্থে বোঝায়, একটা ডিফারেন্ট মেডিটেটিভ স্টেট যেটা অ্যাকচুয়ালি, সেটার কথা খুব ভালো করে একটা ফিলোসফি আকারে, একটা সাইকোলজিক্যাল স্টেট আকারে স্ট্যাবলিশ করেন যিনি, তিনি একজন নিউরোসায়েন্টিস্ট, যার নাম হচ্ছে মিহাইল চিসমিহাইল। আমি হয়তো ভুল প্রোনাউন্স করছি কারণ ওনার নামটা প্রচুর কঠিন, মিহাইল চিসমিহাইল। নাও উনি এই ফ্লো সাইকোলজিটাকে স্ট্যাবলিশ করেন। আমরা সবার প্রথমে জানবো এই ফ্লো মানে কি। ফ্লো হচ্ছে কি একটা অপটিমাল হিউম্যান এক্সপেরিয়েন্স। যখন আমরা কোনো একটা কাজ করি, সেটা হতে পারে কোডিং করা, হতে পারে গিটার বাজানো, হতে পারে ছবি আঁকা, হতে পারে গান গাওয়া, হতে পারে দৌড়ানো, হতে পারে কবিতা লেখা, যে কোনো একটা কাজ করার সময় আমাদের মন সেই কাজের মধ্যে এত বেশি মনোনিবেশ করে ফেলি আমরা, কনসেন্ট্রেশনটা এফর্টলেস হয়ে যায়। মনে কোনো রকম মানে পরিশ্রম করছে মন, বা কোনো রকম শক্তি বা এনার্জি খরচ হচ্ছে মনের, এরকমটা মন বুঝতে পারে না। এবং সেই ফ্লো স্টেটের মধ্যে টাইম ডাইলেশন হয়ে যায়, অর্থাৎ কখনো কখনো 5 মিনিট সময় হয়তো আমি ফ্লো স্টেটের মধ্যে আছি, কিন্তু সেখান থেকে যেই ফ্লো স্টেটটা ভেঙে যাবে, তখন আমার এমন মনে হবে যেন হয়তো 5 ঘন্টা সময় কেটে গেছে। আবার কখনো হয়তো আমি 1 ঘন্টা ধরে ফ্লো স্টেটের মধ্যে আছি, কিন্তু যখন সেই ফ্লো স্টেট থেকে ভেঙে যাবে, তখন আমার মনে হবে যেন মাত্র 5 মিনিটের জন্য আমি ফ্লো স্টেটে ছিলাম। অর্থাৎ টাইমের যে সেন্সটা সেটা ভেঙে যায় ফ্লো স্টেটের মধ্যে। এছাড়া কি হয় ফ্লো স্টেটের মধ্যে, এফর্টলেস এফর্ট, কোনো রকম এফর্ট না দিয়েই আমাদের মনটা এফর্ট মানে কাজ করতে থাকে, কোনো রকম এফর্ট হতেই থাকে না। ওকে, এছাড়া ফ্লো স্টেটের মধ্যে কী অবস্থা হয়, ফ্লো স্টেটের মধ্যে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে সেন্স অফ সেলফ, অর্থাৎ আমাদের যেটা সত্তা আছে, আমি একটা কাজ করছি এখন, ওকে, বা আমার একটা কোনো এক্সপেরিয়েন্স হচ্ছে, আমার কষ্ট হচ্ছে, ভালো লাগছে, বা আমি একটা ফোকাস করার চেষ্টা করছি, কনসেন্ট্রেটে যে আমি আর আমার একটা কাজ, এই যে সেন্স অফ সেলফ সেটা পুরো পুরো ডিজলভ হয়ে যায়। অর্থাৎ সেলফ কনসাসনেস বলতে আমরা যেটা বুঝি, বা সেলফ ইমেজ, সেটা ডিজলভ হয়ে যায়, কোনো রকম সেন্স অফ সেলফ আর থাকে না। যেমন আমরা ঘুমের মধ্যে চলে গেলে আমরা জানতে পারি না যে আমাদের অস্তিত্ব আছে, আমরা ভুলে যাই আমাদের জীবন সম্পর্কে, আমাদের প্রতিদিনের যে টেনশন থাকে, ভবিষ্যৎ সম্পর্কে যে সমস্ত আশা স্বপ্ন, বা অতীতের যে সমস্ত খারাপ ঘটনা, কষ্ট যন্ত্রণা, প্রতিদিনের জীবনের যে ক্যাওয়াস, সব কিছুই আমরা ভুলে যাই, আমাদের যে অস্তিত্ব আছে সেটাও আমরা ভুলে যাই। ফ্লো স্টেটের মধ্যে ঠিক একই ঘটনা ঘটে, কিন্তু তখন আমরা জেগে থাকি, তখন আমরা কনসাস থাকি, সেই কনসাস লেভেলে সেই ঘটনাটা ঘটে। তো এটা একটা অপটিমাল হিউম্যান এক্সপেরিয়েন্স, অর্থাৎ সবথেকে উচ্চতম মানুষের যে এক্সপেরিয়েন্সগুলো বা অনুভূতিগুলো হয়, যেমন আমরা যখন প্রেমে পড়ি, বা যখন একটা ক্রিয়েটিভ কিছু একটা করি, আমরা এক্সট্রিমলি একটা কোনো কবিতা লিখে একটা ডিপ ইনসাইট পাই, সেই যে বিভিন্ন রকমের উচ্চ মাত্রার যে এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা, তার মধ্যেই একটা হচ্ছে ফ্লো। ইনফ্যাক্ট অনেকে মনে করে ফ্লোই হচ্ছে সর্বোচ্চ উচ্চমাত্রার হিউম্যান এক্সপেরিয়েন্স, যেটাকে আমরা অভিজ্ঞতা করতে পারি। নাও এই এক্সপেরিয়েন্সের মাধ্যমে, এই এক্সপেরিয়েন্সটাই শুধুমাত্র এক্সিস্ট করে, কোনো এক্সপেরিয়েন্সার, অর্থাৎ যে এটাকে এক্সপেরিয়েন্স করছে, তার কোনো অস্তিত্ব কিন্তু সেখানে থাকে না, সে পুরোপুরি অস্তিত্বহীন হয়ে যায়। যখন সে অস্তিত্বহীন হয়ে যায়, তখনই সেই ফ্লো স্টেটে আমরা এন্টার করি। সামান্যতম যখন আমরা কনসেন্ট্রেট করি করে কোনো একটা ডিপ একটা কাজ করছি, হয়তো কোনো অঙ্ক করছি, বা একটা কবিতা লিখছি, গল্প লিখছি, বা দৌড়াচ্ছি, যারা অ্যাথলিট, যে কোনো কাজের মাধ্যমে কিন্তু ফ্লো স্টেটে এন্টার করা যায়। ওকে, ঘর মুছতে মুছতেও কেউ ফ্লো স্টেটে এন্টার করতে পারে, বাথরুম করতে করতেও এন্টার করতে পারে, ঠিক আছে, চুপচাপ বসে থেকেও কেউ ফ্লো স্টেটে যেতে পারে, ঠিক আছে। কিন্তু সেই ফ্লো স্টেটে এন্টার করার সময় আমাদের যে সাধারণত যখন অনেক কনসেন্ট্রেটেড ফিল করি, সেটাই কিন্তু ফ্লো স্টেট নয়। ফ্লো স্টেট হচ্ছে এমন একটা অবস্থা যেটা আমরা জানতে পারবো না যে আমরা ফ্লো স্টেটের মধ্যে আছি। যখন সেই স্টেট থেকে বেরিয়ে আসবো, ফ্লো স্টেটটা যখন ভেঙে যাবে, তখনই আমরা বুঝতে পারবো, ও আচ্ছা, এতক্ষণ আমি ফ্লো স্টেটে ছিলাম, ঠিক আছে। এটা ছাড়া ওটা বোঝার কোনো উপায় নেই।
কিন্তু আমরা অনেক সময় মনে করি কি আমরা ফ্লো স্টেটে এক্সপেরিয়েন্স করেছি, কিন্তু বেশিরভাগ মানুষ করিনি। তার একটা সুপারফিশিয়াল স্তর, তার একটা উপর একটা স্তরে আমরা হয়তো সেটাকে কখনো কখনো কোনো একবার জীবনে বা দুবার হয়তো বা বছরে একবার বা অনেক ছোটোবেলাতে কোনো একটা সময় খেলতে খেলতে হয়তো আমরা এক্সপেরিয়েন্স করে থাকতে পারি। প্রত্যেকটা মানুষই অ্যাকচুয়ালি ফ্লো স্টেট এক্সপেরিয়েন্স করে জীবনে কখনো না কখনো, কিন্তু সে সেটা জানতে পারে না। এবং সেই মানুষটা সেটাকে তার ডেলি লাইফের মধ্যে, তার রেগুলার যে কাজ বা অ্যাক্টিভিটি, তার মধ্যে ফ্লো স্টেটটাকে নিয়ে আসতে পারে না। 6 মাসে হয়তো একবার করেছে, বা হতে পারে অনেক ছোটোবেলায় করেছিল, এখন বড় হয়ে গেছে, তারপর থেকে তার কোনো এক্সপেরিয়েন্সই হয় না ফ্লো স্টেটের। ফ্লো স্টেট এক্সপেরিয়েন্স করার মাধ্যমে আমাদের জীবনের যে কোয়ালিটি, মানে হোল লাইফের যে আমাদের কোয়ালিটিটা, সেটা অনেক উচ্চ মাত্রার হয়ে যায়। তার প্রতিদিনের জীবনটা অনেক সুখের, অনেক শান্তির হয়ে যায়। ঠিক আছে, কারণ মনটা এত সুন্দর হয়ে ওঠে ফ্লো স্টেট এক্সপেরিয়েন্স করার পর। যখন আমরা সেই এক্সপেরিয়েন্স, মানে অনেক ডিপ ঘুম, খুব ভালোভাবে যদি কোনো মানুষ ঘুমায়, তাহলে তার হেলথ অনেক অনেক হেলদি হয়ে ওঠে, তার শারীরিক রোগ কমে যায়, বিভিন্ন মানসিক যে ট্রমাগুলো থাকে সেগুলো কম হয়ে যায়, প্লাস সে অনেক খুশি বা একটা তার সুখের যে স্তরটা সেটা অনেক বেড়ে যায়, তার ওয়েলবিংটা বেটার হয়। ফ্লো স্টেটের ক্ষেত্রে সেটা আরও অনেক বেশি হয়, কারণ সেটা তুমি কনসাসলি করছো। অনেকের আজকের দিনে কি, মানে ঘুমের ওষুধ না খেলে তার ঘুমই আসে না, বেশিরভাগ 35-40 বছর বয়স হয়ে গেলে, মানে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এটাই ট্রু, কারণ তারা ফ্লো স্টেট এক্সপেরিয়েন্সই করে না তাদের কাজের মধ্যে বছরের পর বছর ধরে। তো ফ্লো স্টেটকে নিজের ডেলি লাইফের মধ্যে আমরা কিভাবে নিয়ে আসতে পারি, আজকে আমরা সেটা জানার চেষ্টা করছি। কিভাবে ফ্লো স্টেটের 4টে ডিফারেন্ট স্টেজেস সম্পর্কে আমরা জানবো, তারপর সেই যে ফ্লো যে সাইকেল সেটা কী হয় সেটা আমরা জানবো, তারপর সেটাকে আমরা কিভাবে প্রতিদিনের লাইফে, রেগুলার জীবনে আমরা সেটাকে বারবার রিপিট করতে পারি সেই ফ্লো স্টেটটাকে, সেটা আমরা জানবো। ওকে, এবং এই ফ্লো স্টেটে মানে কি করলে রিপিটেশনটা খুব তাড়াতাড়ি হবে, মানে খুব কম সময়ে কোনো স্ট্রাগল ছাড়াই আমরা তাড়াতাড়ি ফ্লো স্টেটের মধ্যে চলে যেতে পারি, সেটাও আমরা জানবো। ওকে, আচ্ছা, এবারে আমরা এই ফ্লো স্টেটের যে সাইকেল সেই বিষয়ে যাওয়ার আগে আরও একটা জিনিস যেটাকে আমি ক্ল্যারিফাই করে দিই, যেটা অনেকে কনফিউজ করে ফেলে, যেটা হচ্ছে কি ফোকাস, অ্যাটেনশন, কনসেন্ট্রেশন, অ্যাওয়ারনেস আর কনসাসনেস, এইগুলোর কিন্তু আলাদা আলাদা জিনিস, প্রত্যেকটার মানে কিন্তু ডিফারেন্ট, কিন্তু আমরা সাইমালটেনিয়াসলি ইউজ করি। ঠিক আছে, নাও সবার প্রথমে বলি অ্যাটেনশন মানে কি। অ্যাটেনশন মানে বাইরের জগতের কোনো একটা বস্তু যেটা আমাদের যে অ্যাওয়ারনেসটা বা আমাদের মনের যে মানে চেতনাটা সেটাকে টেনে নেয় তার দিকে। ধরুন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, কোনো একজন সুন্দরী একটা মেয়ে হয়তো পাশ দিয়ে যাচ্ছে, আপনি হয়তো সেদিকে তাকাননি, কিন্তু হঠাৎ করে আপনার চোখটা সেদিকে চলে গেল, তার মানে কি হচ্ছে আপনার অ্যাটেনশনটা সেখানে গেল। ওকে, এটা হচ্ছে অ্যাটেনশন। বা হয়তো আপনি কোনো একটা বইয়ের দোকানে আছেন, সেখানে কোনো একটা বইয়ের কভার পেজটা খুব সুন্দর দেখতে, খুব ভালো ডিজাইন করা, হঠাৎ করে আপনার মনটা সেদিকে চলে গেল, তাহলে কি সেটা আপনার অ্যাটেনশন গেল। ঠিক আছে, বাইরের জগতের কোনো বস্তু আপনার মনটাকে যখন টেনে নেয় তখন সেটা হচ্ছে অ্যাটেনশন। অ্যাটেনশনে কোনো রকম পরিশ্রম করতে হয় না। এবার এই অ্যাটেনশনটাকে অনেক দীর্ঘ সময় ধরে যদি আপনি সেই বস্তুটার উপরে বা সেই কাজটার উপরে ধরে রাখার চেষ্টা করেন, তখন আপনাকে যে পরিশ্রমটা করতে হয়, যে মানে ঘর্ষণটা বা ফ্রিকশনটা হয়, সেটা হচ্ছে কি কনসেন্ট্রেশন। আপনার মনটা বারবার অন্যদিকে চলে যাচ্ছে, আপনি হয়তো পড়তে বসেছেন, পড়াশুনো করছেন, পড়তে বসে আপনার মনটা বারবার খিদে পাচ্ছে, একটু বাথরুমে যাই বা মোবাইল ফোনে কি আছে একবার দেখি, মনটা অন্যদিকে চলে যাচ্ছে, তারপর আপনি বলছেন না না এখন আমি বাথরুমে যাবো না, এখন আমি পড়ে নিই প্রথমে, মনটা আবার আপনি এখানে আনলেন, তারপর আবার মনটা অন্যদিকে চলে গেল, আবার আনলেন। এটা হচ্ছে কি কনসেন্ট্রেশন। এই যে অবস্থাটা যেখানে ঘর্ষণ তৈরি হচ্ছে, মনটা যাচ্ছে আসছে, আবার যাচ্ছে, আপনি ফিরিয়ে আনছেন বারবার করে, এটা হচ্ছে কি কনসেন্ট্রেশন। এবং সেটা কি বাইরের জগতের কোনো একটা বস্তু, আপনার ভেতরে নয়, বাইরে। এবং ফোকাস, ফোকাস মানে কি এরকম বারবার করে কনসেন্ট্রেশন করার মাধ্যমে, কনসেন্ট্রেশন করতে করতে একটা সময় মনটা আর অন্যদিকে যাচ্ছে না, আপনার অ্যাটেনশনটা যে বস্তুটার উপর আপনি রাখার চেষ্টা করছেন সেখানে অ্যাটেনশনটা দীর্ঘ সময় ধরে থাকছে, খুব এক মুহূর্তের জন্য নয় বা 1 মিনিট 2 মিনিটের জন্য নয়, বেশ কিছু সময়ের জন্য থাকছে, তখন সেটা হচ্ছে ফোকাস। আপনি ফোকাস করছেন আপনার কাজের মধ্যে। আপনি এরকম ভাবতে পারেন একটা স্পটলাইট, মানে একটা টর্চের মতো, একটা অন্ধকার ঘরের দেয়ালে যদি আপনি একটা টর্চ ফেলেন, তাহলে সেটা কি একটা স্পটলাইটের মতো তৈরি হয়। সেই যে স্পটলাইটটা সেটা হচ্ছে কি আপনার অ্যাটেনশন, আর ওই স্পটলাইটটা ধরে রাখা অনেকক্ষণ ধরে সেটা হচ্ছে কি ফোকাস। ওকে, আর ধরে রাখার সময় যদি আপনার হাতটা কাঁপতে থাকে, এরকম ডিস্টার্ব হতে থাকে, তাহলে সেটা হচ্ছে কি কনসেন্ট্রেশন। এবার এই সমস্ত জিনিস হচ্ছে বাইরের জগতে, বাইরের ওয়ার্ল্ডের কোনো একটা কাজ বা কোনো একটা বস্তু বা কোনো একটা মানুষের উপরে অ্যাটেনশন, কনসেন্ট্রেশন বা ফোকাস আপনি করছেন। এবারে আমরা আসি কি আমাদের ইন্টারনাল জগৎ। যখন আপনি চোখ বন্ধ করে কানে কোনো একটা ক্লিপ বা একটা হেডফোন দিয়ে, বা আপনি সাউন্ড মেডিটেশন প্র্যাকটিস করছেন, আপনার ভেতরের শব্দগুলো, হার্টবিট শুনছেন, ঠিক আছে, অথবা আপনার মনে যে চিন্তাগুলো চলছে আপনি সেই চিন্তাগুলোকে শোনার চেষ্টা করছেন,
ওকে, তো বা আপনার বডিতে যে সেন্সেশন হচ্ছে আপনি সেই সেন্সেশনগুলোকে দেখার চেষ্টা করছেন, ভিপাসনা মেডিটেশনে যেটা অনেক সময় আমরা করে থাকি, বা ব্রিদিং, আপনার শরীরের মধ্যে যেটা হচ্ছে ব্রিদিং সেটা আপনি শোনার চেষ্টা করছেন। এটা কি? এটা হচ্ছে আপনার অ্যাওয়ারনেস। যখন আপনি আপনার শরীরের বিভিন্ন অংশের মধ্যে আপনার মনটাকে ধরে রাখছেন, আমি এখানে হাতটাকে হাতের উপরে স্পর্শ করে রেখেছি, এবার আমার তাপমাত্রা এখানে অনেক বেশি, এখানে অনেক কম, একটা উষ্ণতা অনুভব হচ্ছে, এটা হচ্ছে কি অ্যাওয়ারনেস। এটা বাইরের জগতে কিছু নয়, এটা আমার শরীরের, আমার মধ্যেকার অংশ, ঠিক আছে? ঠিক তেমনই আমার শরীরের ভেতরে বা আমার মনের ভেতরে বা আমার বডিতে কোনো জায়গায় যদি আমি আমার মনটাকে ধরে রাখি, এখানে আমার কি ফিল হচ্ছে এখন, ঠিক আছে? ধপধপ করছে, বা মানে অনেক টেম্পারেচার অনেক বেশি মনে হচ্ছে, কম মনে হচ্ছে, ঠিক আছে? বা ঠক ঠক করছে, বা মুখটা গম গম করছে অনেক দৌড়ানোর পরে, ঠিক আছে? তো সেগুলো হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস শরীরের স্তরে। যখন মনের স্তরে কাজ করে, যখন অ্যাওয়ারনেসটা শরীরে নয় বা শরীরের ভেতরের কোনো অংশ নেয়, বরং অ্যাওয়ারনেসের ওপরেই চলে যাচ্ছে, তখন সেটা হচ্ছে কি কনসাসনেসের স্তরে আমরা পৌঁছাই, তখন সেটা হচ্ছে কনসাসনেস। অ্যাওয়ারনেসটাকে আমরা এতক্ষণ ধরে, মানে বলতে গেলে কনসাসনেসটাকে প্রকৃত অর্থে আমরা এতক্ষণ ধরে শরীরের স্তরে ব্যবহার করছিলাম, কনসাসনেসটাকে আমরা বাইরে প্রজেক্ট করছিলাম, তখন সেটা হচ্ছিল অ্যাটেনশন, তারপর হচ্ছিল কনসেন্ট্রেশন, তারপর হচ্ছিল ফোকাস। এবার আমরা আমাদের শরীরের স্তরে বা শরীরের ভেতরের নিজের মনের চিন্তা বা অনুভূতি বা ছবি বা শরীরের বিভিন্ন উত্তেজনার উপরে আমরা ফোকাস করছিলাম, তখন সেটা হয়ে গেল অ্যাওয়ারনেস। এবার কনসাসনেস নিজের উপরেই যখন ফোকাস করছে, তখন সেটা আর অ্যাওয়ারনেস নেয়, তখন সেটা হচ্ছে কি আমাদের কনসাসনেস। এগুলো হচ্ছে ডিফারেন্ট জিনিস। ওকে, তো এটা আমাদের মনে রাখতে হবে, আমরা কখন কোনটাকে ব্যবহার করছি, কনসাসনেসটা কখন কোন অভিমুখে আমরা ডিরেক্ট করছি, সেটা আমরা সম্পর্কে সচেতন থাকি না, আমরা জানি না, আমরা এদিক ওদিক খরচ করে যাই। যেমন হচ্ছে টাকা খরচ করার সময় আমরা যেখানে সেখানে টাকা খরচ করে ফেলি, আমরা হিসাব রাখি না। তখন আমাদের কি কেউ একজন ফিন্যান্স শেখায়, বা মানে যারা সিএ করে তারা আমাদেরকে শেখায় যে এখানে টাকা খরচ করতে হবে না, ব্যাংকে এই ব্যাংক থেকে লোন নিলে বেশি ইন্টারেস্ট কাটবে, এই ব্যাংক থেকে নিলে কম ইন্টারেস্ট, ঠিক আছে? বা এখন লোন নেওয়ার দরকার নেই, এখন গাড়ি কিনতে হবে না। সেই ঠিক তেমন আমাদের অ্যাটেনশানের বা আমাদের যে কনসাসনেস, তার একটা ইকোনমি আছে, সেটা আমরা কোথায় কতটা খরচ করছি, কতটাকে আমরা ধরে রাখছি, কোথায় আমাদের সেটা ব্যবহার করলে ইন্টারেস্টটা বাড়বে আমাদের। যদি আমি ফ্লো স্টেটে ইউজ করি, তাহলে আমার কনসাসনেসটা বাড়বে, আমার অ্যাওয়ারনেসটা বাড়বে। যদি আমি এদিক ওদিকভাবে চারিদিকে খরচ করে ফেলি আমার কনসাসনেসটাকে প্রত্যেক দিনের জীবনে, তাহলে সেটা বাড়বে না। এবং যখন সেটা এদিক ওদিক আমরা খরচ করে ফেলছি নিজের অজান্তেই, তখন কি আমাদের শুধু মানসিক উত্তেজনা, ট্রমা, অ্যাংজাইটি, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন এগুলো শুধুমাত্র বাড়বে এমনটা নয়, আমাদের হেলথটাও খারাপ হবে। ব্লাড সার্কুলেশন থেকে শুরু করে প্রেশার ইত্যাদি ইত্যাদি আরও অনেক রকমের প্রবলেমস আসবে। কিন্তু আপনি বুঝতে পারবেন না যে এগুলোর প্রাথমিক স্তরে সূচনাটা আপনার মন থেকেই হচ্ছে। আপনি ভাববেন যে আপনার খাওয়া দাওয়া কম বেশির জন্য সুগার হচ্ছে, কিন্তু খাওয়া দাওয়াটা কম বেশি কেন হচ্ছে, আপনি বেশি সুগার কেন হলো? কারণ আপনি অ্যাওয়ার ছিলেন না সেই সময় যে বেশি খাচ্ছি না কম খাচ্ছি, আপনার পেট ভর্তি হয়ে গেছে, তারপরেও আপনি বেশি খাবার খাচ্ছেন। এবার এরকম যদি বছরের পর বছর চলতে থাকছে, কেন? কারণ বছরের পর বছর আপনি আপনার অ্যাটেনশনটাকে কন্ট্রোলে রাখেননি, আপনি জানেন না আপনার মানে অ্যাওয়ারনেসটা বা কনসাসনেসটা কোথায় আছে, কোথায় খরচ হচ্ছে। আপনি খাচ্ছেন, ভাবছেন আরেকটা জিনিস। মানসিক খিদে আর শারীরিক খিদে আলাদা, মানসিক খিদে সবসময় বেশি হয়, শারীরিক খিদে কম। আপনি বেশি খেতে খেতে এমন একটা অবস্থায় হয়ে গেল, আপনার লিভার ড্যামেজ হয়ে গেল, আপনার সুগার চলে আসলো, প্রেশার ইত্যাদি ইত্যাদি হাবিজাবি। কিন্তু আপনি ভাবছেন সেগুলো শারীরিক স্তরে হচ্ছে, ব্যাড খাবার খাওয়ার জন্য হয়েছে। কিন্তু তারও পেছনে একটা কারণ কি, আপনার কনসাসনেসটার মানে পরিমাপটা অনেক কম ছিল। যখন আপনি ফ্লো স্টেটকে প্রতিদিনের জীবনে নিয়ে আসতে পারবেন, তখন আপনার হেলথও ভালো থাকবে। শুধু আপনার মাইন্ড ভালো থাকবে এমন নয়, আপনি মেন্টালি শুধুমাত্র হেলদি হবে এমন নয়, বরঞ্চ আপনার ফিজিক্যাল হেলথও অনেক বেটার হবে ধীরে ধীরে। আর আপনার লাইফের কোয়ালিটি, যেটা 1 থেকে 10-এর মধ্যে যদি রেটিং করেন, সেটাও অনেক বেশি হবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে, ফ্লো স্টেটে যাওয়ার জন্য বা এটাকে এক্সপেরিয়েন্স করার জন্য আপনার আরেকটা মানুষের দরকার নেই। অন্য কেউ আপনাকে ভালোবাসতে হবে, আপনাকে অন্য কেউ গুরুত্ব দিতে হবে, অ্যাটেনশন দিতে হবে। আপনি এটা অন্য কোনো জিনিসের উপর নির্ভরশীল নয়, আপনি নিজে নিজেই এটাকে জেনারেট করতে পারেন, নিজে নিজেই এটাকে সৃষ্টি করতে পারেন। যার ফলে আপনার হাতেই, আপনার কাছে এই শক্তিটা আছে যে আপনি আপনার লাইফের কোয়ালিটিটাকে ইমপ্রুভ করবেন, বাড়াবেন। আপনি আপনার মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথকে আরও বেটার করতে পারবেন। এবং শুধুমাত্র নিজে এটা যখন করতে পারবেন, তখন আপনি এটা বুঝতে পারবেন যে আপনার মানে আপনি ভেতর থেকে এটা অনুভব করতে পারবেন যে অ্যাকচুয়ালি জিনিসটা কতটা বেশি ভালো, কতটা বেশি হেলদি। আর আপনার যে কাজগুলো আপনি করছেন, সেটা অনেক কম সময় অনেক বেশি কাজ হয়ে যাবে। আপনার অফিসের যা কাজ আছে বা ইত্যাদি ইত্যাদি, আপনার সাথে আপনার ফ্যামিলি রিলেশনশিপ ইত্যাদি, তাদের রিলেশনশিপগুলো বেটার হতে থাকবে। ওকে, এবারে আসি আমরা 4টে ডিফারেন্ট স্টেজেস। যখন আমরা ফ্লো স্টেজে এন্টার করি, সেই যে ফ্লোর মধ্যে যখন থাকি পুরোপুরি, তখন সেটাকে বলা হয় কি দ্য জোন, যেটা হচ্ছে 3rd স্টেজ।
আর যখন সেই স্টেজ থেকে আমরা ধীরে ধীরে বেরিয়ে আসি তখন সেটাকে বলা হয় কি রিকভারি স্টেজ। যেমন ঘুমের সাথে খুব ভালো সম্পর্ক। যেমন ঘুমটা যখন ভেঙে যাচ্ছে, মানে পুরোপুরি আপনি ঘুম ভেঙে জগতে এসে যাননি, জাস্ট চোখটা খুলছেন, পুরোপুরি এখনও চোখটা খোলেননি, এখন একটু আলিশি লাগছে, আবার চোখ বন্ধ করলে মনে হচ্ছে যেন ঘুমের মধ্যে চলে গেছি, ওই যে অবস্থাটা, ঠিক আছে, ওই রকম যখন আপনি জোনের মধ্যে আছেন, জোন থেকে যখন বেরিয়ে আসছেন ধীরে ধীরে, তখন সেটা হচ্ছে রিকভারি স্টেজ, যেটাকে আমরা বলছি ফোর্থ স্টেজ, ফ্লো থেকে বেরিয়ে আপনি এবার নর্মাল আপনার যে ইগো সেল সেটাতে আসছেন। আর তার আগে হচ্ছে জোন। এবার ফার্স্ট আর সেকেন্ড স্টেজ কি? ফার্স্ট স্টেজ হচ্ছে স্ট্রাগল, আর সেকেন্ড স্টেজ হচ্ছে কি এন্টার, অথবা আমরা এটাকে বলতে পারি কি রিলিজ। অর্থাৎ আপনি ধরুন একটা ফর এক্সাম্পল আপনি বই পড়াতে ফ্লো স্টেজ, মানে ফ্লোতে আপনি এন্টার করতে চান, ঠিক আছে, একটা বই নিলেন, আপনি বইটা পড়তে শুরু করলেন। এবার প্রথমে আপনি পড়ছেন, পড়ার সময় আপনার মনটা বারবার অন্যদিকে চলে যাবে, ঠিক আছে, মানে আপনার বিভিন্ন জায়গায় মন চলে যাচ্ছে, আপনার পড়তে ভালো লাগছে না, এখানে একটু চুলকাচ্ছে, মশা কামড়াচ্ছে, বাথরুমে যেতে হবে, বা মোবাইল ফোন এসছে কিনা, আপনি বারবার মনটাকে এখানে আনছেন, এটা হচ্ছে কি স্ট্রাগল। এবার আপনি এরকম করতে করতে একটা সময় পরে গিয়ে আপনি খেয়াল করতে পারবেন যে আপনি আপনার মনের উপরে অনেক বেশি জোর দিচ্ছেন, মনটাকে কন্ট্রোল করার চেষ্টা করছেন, মানে মানসিক শক্তি দিয়ে, মানে মনের একটা অংশ দিয়ে মনের আর একটা অংশকে আপনি জোর করছেন, ফোর্স করছেন, ঠিক আছে। যখন আপনি এটা বুঝতে পারবেন তখন আপনি মনটাকে ছেড়ে দেবেন, রিলিজ করে দেবেন, তখন এই দুটো অংশ মনের একটা আর একটার বিরুদ্ধে কাজ করবে না, তখন দুটো মিলে যাবে, তখন সেটাকে বলা হচ্ছে কি রিলিজ। তখন মনের উপর আপনারা কন্ট্রোল করার চেষ্টা করছেন না, আপনি মনকে জোর করছেন না, মনটাকে আপনি রিল্যাক্স করে দিলেন, মনটাকে যে রিল্যাক্স করে দিলেন, মনটাকে ছেড়ে দিলেন, স্যারেন্ডার করে দিলেন, আত্মসমর্পণ করে দিলেন, যেমন হচ্ছে তেমনভাবেই আপনি করছেন, ঠিক আছে, আপনি ফোর্স করছেন না, ওটা হচ্ছে রিলিজ স্টেজ। রিলিজ স্টেজে যাওয়ার পরের যে স্টেজটা, তখন মন আস্তে আস্তে অটোমেটিক্যালি জোনের মধ্যে চলে যায়, অর্থাৎ যেটাকে আমরা ফ্লো বলি আর কি, মেন যে প্রধান যে বিষয়টা অ্যাকচুয়ালি জোনের মধ্যে। তারপর যখন জোনের মধ্যে আপনি থাকেন, একদম গভীর ডিপ একটা ইমার্সিভ একটা এক্সপেরিয়েন্স হয়, অত্যন্ত সুন্দর একটা অভিজ্ঞতা বা একটা অনুভূতি হয়, ঠিক আছে। সেই অনুভূতি থেকে যখন আপনি কিছুক্ষণ থাকেন, 30 মিনিট, 20 মিনিট বা 5 মিনিট বা 10 মিনিট, বিভিন্ন মানুষের ক্যাপাসিটি অনুযায়ী আপনি কতটা অভ্যাস করছেন তার উপরে নির্ভর করে সেটা তৈরি হয়, কত সময় আপনি সেখানে থাকতে পারছেন। তারপরে আপনি রিকভারি স্টেজ থেকে আপনি বেরিয়ে আসেন, তারপরে এবার নর্মাল যে মানসিক অবস্থা, আমরা এখন যে অবস্থাতে এখন আছি, এই অবস্থাতে আপনি চলে আসেন। এই হচ্ছে 4টে ডিফারেন্ট স্টেজ: স্ট্রাগল, রিলিজ, জোন, রিকভারি। ওকে, এই 4টে স্টেজটাকে মিলে হচ্ছে কি একটা সাইকেল তৈরি করতে পারি আমরা। একটু আগে আমি বলছিলাম না যে আমরা ফ্লো স্টেজটা, মানে ফ্লোটাকে আমরা প্রতিদিনের জীবনে রিপিট করতে পারি। এই যে রিপিট করব কিভাবে, যখন এই 4টে মিলে সাইকেল তৈরি হবে, অর্থাৎ যেখান থেকে আমরা রিকভারি স্টেজে পৌঁছেছিলাম, সেই রিকভারি স্টেজের যে ফিলিংসটা, সেই এক্সপিরিয়েন্সটা, সেটাকে আমরা কানেক্ট করে দিতে পারবো স্ট্রাগল যে স্টেজটা আছে। মানে আজকে আমি ফ্লোতে গেলাম, গিয়ে আজকে আমি রিকভারি স্টেজে এসলাম 4টে স্টেজ কমপ্লিট করে, তারপরে আমি সেটা বই পড়া বন্ধ করে দিলাম, ঠিক আছে। আপনার ক্ষেত্রে এটা অন্য কোনো কাজ হতে পারে, ঠিক আছে। আপনি যদি অ্যাথলিট হন তাহলে অ্যাথলিট, যদি আপনি ফটোগ্রাফার হন তাহলে ফটোগ্রাফি, পেন্টিং, ছবি আঁকেন তাহলে ছবি আঁকা, বা আপনি অফিসে কম্পিউটারে প্রোগ্রামিং করেন তাহলে প্রোগ্রামিংয়ের কাজ, আপনার যেটা কাজ সেই কাজের আর কি, যে কোনো কাজে ফ্লো কিন্তু করা যায়। তো আমি আজকে বই পড়াতে করলাম, করে 4টে স্টেজ করে আমি রিকভারি স্টেজে আসলাম। বা রিকভারি স্টেজে আমার কিছু ফিলিংস আছে, ফ্লো থেকে বেরোনোর পর, ঘুম থেকে ভেঙে যাওয়ার পর যেমন হয়, সেই ফিলিংসটাকে আমার মনে রাখতে হবে, রেখে পরের দিন যখন আমি আবার যখন আমি ফ্লো স্টেজে এন্টার করার চেষ্টা করছি, তখন আমাকে কি করতে হবে, ওই যে ফিলিংসটা, আগের দিনের যে রিকভারি স্টেজের ফিলিংস, সেইটাকে কানেক্ট করতে হবে এই স্ট্রাগল স্টেজে। প্রথম যে স্টেজ আমি আজকে তো আবার নতুন করে শুরু করছি ফ্লোতে, সেই স্ট্রাগলের সাথে আমাকে তারটা কানেক্ট করে দিতে হবে, দিলে একটা সাইকেল তৈরি হবে, একটা লুপ তৈরি হবে, যার ফলে কি হবে, যখন আমি এরকম করতে পারবো, তখন প্রত্যেক দিনের জীবনে প্রতিদিন ওই 4টে স্টেজকে রিপিট করাটা অনেক সহজ হয়ে যাবে। যেটা হয়তো আমার স্ট্রাগল স্টেজেই হয়তো আমার 20 মিনিট টাইম লাগছিল বা 30 মিনিট টাইম লাগছিল আমার ফ্লোতে এন্টার করার জন্য, ওকে, সেটা হয়তো আস্তে আস্তে কমে যাবে, গিয়ে আমি 5 মিনিটের মধ্যে ফ্লোতে এন্টার করা শিখে যাবো প্রতিদিন, ঠিক আছে। কারোর ক্ষেত্রে সেটা অনেক বেশি টাইম লাগতে পারে, প্রথম যে হয়তো লাস্ট 10 বছর ফ্লোতে এন্টারই করেনি, তার ক্ষেত্রে হয়তো 30-40 মিনিট, 1 ঘন্টা টাইম লাগতে পারে, সে তো প্রথম ফ্লো স্টেজে পৌঁছতেই পারবে না, তার স্ট্রাগল এবং রিলিজ স্টেজ পর্যন্ত সে যেতে পারবে, তারপর আর মনটাকে ধরে রাখতে পারবে না। তো এর জন্য ধীরে ধীরে করতে হবে তাকে প্র্যাকটিস। প্রথম দিন, দ্বিতীয় দিন আপনি হয়তো কনসেন্ট্রেশন প্র্যাকটিস করছেন, ঠিক আছে, অ্যাটেনশন শুধু ধরে রাখা প্র্যাকটিস করছেন, তারপর হয়তো কনসেন্ট্রেশন প্র্যাকটিস করছেন। যখন অ্যাটেনশন এবং কনসেন্ট্রেশন আপনি যখন প্র্যাকটিস করে ফেলবেন, তারপরে গিয়ে আপনার ফোকাস স্টেজ আসবে। ফ্লো মানে হচ্ছে ফোকাস করা, কিন্তু এই ফোকাসটা আমরা যেমন সাধারণত মনে করে থাকি, কনসাসনেসটাই হচ্ছে সর্বোচ্চ মানে স্টেজ, আমাদের ভেতরে কনসাসনেসটাকে কনসাসনেসের উপরে যখন ইউজ করি, অ্যাওয়ারনেসের যে পরের লেভেলটার কথা আমি একটু আগে আলোচনা করলাম,
ঠিক একই জিনিস হচ্ছে আমরা বাইরের অবজেক্টের উপরে সেম এক্সপিরিয়েন্স আমরা তৈরি করতে পারি। এটাই হচ্ছে ফ্লো সাইকোলজির প্রধান কথা। মানে আমরা সবসময় যে আমাদেরকে ডিপ মেডিটেশন স্টেজটা যে ভেতরে ভেতরেই আবিষ্কার করতে হবে তার কোনো মানে নেই। আমরা বাইরে কোনো একটা ক্রিয়েটিভ কাজ করছি, সামাজিক কাজ করছি, যেটাতে পৃথিবীর উন্নতি হবে। হয়তো কেউ একটা বিল্ডিং তৈরি করছে, বা কেউ একটা প্রোগ্রামিং করছে, বা কেউ একটা কবিতা লিখছে, বা কেউ একটা বিজনেস প্ল্যান রেডি করছে, বা কেউ একটা পাবলিক স্পিকিং দিচ্ছে, ঠিক আছে। সেই এক্সটার্নাল কাজ যেটা বাইরের জগতে সে করছে, সেই কাজটার মধ্যে দিয়েও সে একটা মেডিটেটিভ ডিপ এক্সপিরিয়েন্সকে অনুভব করতে পারে। আলাদা করে তার নিজের ভেতরে গিয়ে মেডিটেশন করতে হবে এমনটার কোনো প্রয়োজনীয়তা নেই। কিন্তু যদি আপনি লাস্ট 10 বছরে 5 বছরে কখনো ফ্লো স্টেজ এক্সপিরিয়েন্স করেননি, বা আপনার মন অতটাও শান্ত নয় যে একটা 30 মিনিটের ভিডিও দেখতে গিয়েই অধৈর্য হয়ে পড়ছে অনেকে, ঠিক আছে, যে এতক্ষণ ধরে কেন আমি দেখবো একটা ভিডিও ছোট করতে বলুন বা ইত্যাদি ইত্যাদি। তো অ্যাটেনশন স্প্যান যাদের অনেক কম, তাদের ক্ষেত্রে কিন্তু প্রাথমিকভাবে প্রথম দিন দ্বিতীয় দিন তারা কিন্তু ফ্লো স্টেজে এন্টার করতে পারবে না, তারা ওই অভিজ্ঞতাটা কিন্তু পাবে না। তাদেরকে প্রথমে নর্মাল মেডিটেশন বা ব্রিদিং টেকনিক বা একটু দৌড়ানো, জগিং করা, ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে করে মনটাকে প্রথমে একটু কাম করে নিতে হবে, তারপর কোনো একটা কাজে সে ফ্লো স্টেজে এন্টার করবে। ওকে, আমি কতগুলো পয়েন্টস বলে দিচ্ছি, যে পয়েন্টসগুলো মনে রাখলে ফ্লো স্টেজে, এই 4টে যে স্টেজ আছে, ফ্লোর মধ্যে যাওয়া অনেক সুবিধাজনক হবে, অনেক তাড়াতাড়ি অনেক ইজিলি তোমরা যেতে পারবে। ওকে, সেই পয়েন্টগুলো আমি এক এক করে বলে দিচ্ছি। সবার প্রথম আর নাম্বার 1 হচ্ছে সেট এ ক্লিয়ার গোল। মানে আপনি কোন কাজটাকে নিয়ে ফ্লো স্টেজে এন্টার করতে চান সেটা আপনার কাছে ক্লিয়ার হতে হবে। আজকে আপনি ভাবছেন যে আমি বই পড়ার মাধ্যমে ফ্লো স্টেজটাকে এক্সপিরিয়েন্স করার চেষ্টা করব, তারপর আপনি কালকে ভাবছেন যে না, বই পড়া না, আমি মোবাইল ফোনে গেম খেলার মাধ্যমে ফ্লো স্টেজে পৌঁছানোর চেষ্টা করব, গেম বা প্রোগ্রামিংয়ের মাধ্যমে। তারপরের দিন একটা অন্য কিছু হবে না, কোনো একটা কাজেই আপনাকে ধরতে হবে, এবং আপনাকে একটা গোল সেট করতে হবে যে আমি আজকে 30 মিনিটের জন্য চেষ্টা করব, বা আজকে আমি 20 মিনিট বা 1 ঘন্টার জন্য আমি এই কাজটাতে মনোনিবেশ করব, ঠিক আছে। এবং আপনি ধরুন 30 মিনিটের জন্য চেষ্টা করলেন। যদি আপনি লাস্ট 5 বছরে ফ্লো এক্সপিরিয়েন্স না করে থাকেন, যেটা একটু আগে আমরা আলোচনা করলাম, তাহলে আপনার প্রাথমিকভাবে 30 মিনিট বা 40-45 মিনিটের জন্য চেষ্টা করাটা যথেষ্ট, সেটা একটা ভালো শুরু। কিন্তু যদি আপনি এক্সপিরিয়েন্স করে থাকেন, তাহলে সেটার জন্য আপনাকে 1 ঘন্টা বা 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট এরকম আপনি টাইম স্প্যান দিন। আর খুব ভালোভাবে ডিপলি ওটাকে এক্সপিরিয়েন্স করার জন্য পুরোপুরি রূপে 2 ঘন্টার সময় লাগে অ্যাকচুয়ালি। যদি আপনি একদম ডিপ ফ্লোতে, যদি একদম ডিপের স্তরে যদি পিন পয়েন্ট করতে চান, একদম গভীর স্তরটা যদি এক্সপিরিয়েন্স করতে চান, তাহলে আপনাকে 2 ঘন্টার টাইম স্প্যান নিয়ে বসতে হয় আর কি। 2 ঘন্টা কোনো ডিস্ট্র্যাকশন ছাড়াই একটা কাজে মনোনিবেশ করতে হয় সম্পূর্ণরূপে ডিপলি। ওকে, কিন্তু প্রাথমিক স্তরে আপনি এটা চেষ্টা করবেন না, যদি না আপনার ডেলি হ্যাবিট তৈরি হয়ে থাকে। তাহলে আপনার মন অনেক বেশি ফার্স্ট্রেটেড হয়ে যাবে, বার্ন আউট হয়ে যাবে, তখন আপনি কালকে আর বসতে পারবেন না। তাহলে আপনি প্রথমে 30 মিনিটের চেষ্টা করবেন, বা 30 থেকে 40-45 মিনিট, তারপর ওটাকে বাড়াবেন 1 ঘন্টা, তারপর ওটা 1 ঘন্টা 15 মিনিট, তারপর আস্তে আস্তে আপনার ফ্লোর এক্সপিরিয়েন্সটার গভীরতাটা আস্তে আস্তে বাড়তে থাকবে, তখন আপনি আস্তে আস্তে 2 ঘন্টার দিকে এগোবেন। ওকে, সবার প্রথম নাম্বার 1 হচ্ছে একটা ক্লিয়ার গোল। কোন কাজের উপর আপনি করবেন, সকালবেলা করবেন না সন্ধ্যাবেলা করবেন, এবং সেটা 30 মিনিটের জন্য করবেন না 40 মিনিটের জন্য করবেন, একটা ক্লিয়ার গোল আপনাকে সেট করতে হবে। এটা হচ্ছে নাম্বার 1। যদি আপনি ফ্লোটাকে এক্সপিরিয়েন্স করতে চান, আপনার ডেলি লাইফের একটা মেন্টাল, যে আপনার মানসিক যে জীবন, তার যে প্যাটার্নসগুলো চলতে থাকে, অনেক চিন্তা যে র্যান্ডামলি আসতে থাকে, তার মধ্যে ফ্লো স্টেজটা র্যান্ডামলি আপনার আসবে, এরকম অবস্থায় আপনাকে পৌঁছাতে হবে। তখন আপনার জীবন অটোমেটিক্যালি ভালো হবে। মানে আপনার চারিদিকে খারাপ ঘটনা ঘটলেও, আপনার সাথে সবকিছু খারাপ কিছু ঘটলেও, আপনার ফ্লো স্টেজ আপনার রাস্তা দেখাতে থাকবে জীবনের মধ্যে। এতটাই সুন্দর এই জিনিসটা। ওকে, তো আপনাকে সবার প্রথমে ক্লিয়ার গোল সেট করতে হবে, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কি, আপনার স্কিল লেভেল অনুযায়ী চ্যালেঞ্জেস নিতে হবে। ধরা যাক আপনি ছবি আঁকার জন্য ছবি আঁকার মাধ্যমে ফ্লো স্টেজে এন্টার করতে চান। এবার আপনার ছবি আঁকার যে ক্ষমতা বা যে স্কিলটা, আপনি যতটা ভালো আঁকতে পারেন সেটা হচ্ছে এতটুকু, এই হচ্ছে তার পরিধি। এর মধ্যে আপনি ভালো আঁকতে পারেন, এর থেকে বেশি উচ্চমানের ছবি আপনি আঁকতে পারেন না, বা এর মধ্যে হলে আপনি ভালো আঁকতে পারেন। তাহলে আপনার উদ্দেশ্য হবে কি, আপনি যে গোলটা আপনি সেট করবেন সেটা হচ্ছে কি, এই যে লাইনটা যতটা আপনি পারেন ঠিক তার থেকে একটু বাইরে, অনেক বেশি দূরে সেট করবেন না, অনেক বেশি কঠিন কোনো একটা কাজ দেবেন না, আবার অনেক ভেতরে বা অনেক সহজ কাজ আপনি নিজেকে দেবেন না। জাস্ট আপনি যতটা পারেন তার থেকে একটু বাইরে, তার থেকে একটু বেশি কঠিন। ওকে, ধরুন আপনি একজন প্রফেসর, অনেক জ্ঞান অনেক নলেজ আছে, এবার আপনি ক্লাস 1-এর একজন স্টুডেন্টকে পড়াতে গেলেন, তাহলে আপনার কোনো মোটিভেশনই থাকবে না, আপনার কোনো ভালোই লাগবে না, কারণ আপনার যে স্কিল, আপনার যে নলেজ, তার এতটাই ভেতরে সেটা, যে আপনার কোনো মানে এতই সহজ আপনার কাছে তাকে পড়ানো, মানে আপনি কি পড়াবেন, আপনি
আপনার বোর হয়ে যাবেন আপনি। আবার দেখা গেল আপনি হয়তো একজন প্রাইমারি স্কুলের টিচার, সেই রকম আপনার নলেজ আছে, কিন্তু আপনি পড়াতে শুরু করছেন কি একজন লেটসে পিএইচডি করছে যে কোয়ান্টাম ফিজিক্সের উপরে, সেটা তাকে তো আপনি পড়াতে পারবেন না, ঠিক আছে, অনেক বেশি কঠিন কাজ আপনি নিয়ে ফেললেন। তাহলে আপনাকে রাখতে হবে কি আপনার ক্ষমতা তার থেকে জাস্ট সামান্য একটু বেশি কঠিন কাজ আপনাকে, মানে আপনার গোল সেট যখন আপনি করবেন সেই রকম একটা গোল আপনাকে নিতে হবে। ওকে, আচ্ছা 3 নম্বর হচ্ছে কি মিনিমাইজ ডিস্ট্র্যাকশন। মিনিমাইজ ডিস্ট্র্যাকশন মানে কি, আপনি যে 30 মিনিট বা 40 মিনিট বা 1 ঘন্টার জন্য আপনি ফ্লো স্টেজটাকে এক্সপিরিয়েন্স করতে চান, জোনের মধ্যে এন্টার করতে চান, সেই যে 30 বা 40 মিনিট আপনার আশেপাশে যেন কেউ আপনাকে না ডাকে, যে বাজার করতে যেতে হবে বা হচ্ছে আপনার ভাই বা আপনার বন্ধুরা আসলো ডাকছে আপনাকে, বা বাড়ির কাজ করতে হবে, যেন না কেউ যেন না ডাকে, বা আপনি সকালবেলা ঘুম থেকে উঠে করুন বা একদম গভীর রাত্রে করুন, এমন একটা সময় কেউ যেন আপনাকে ডিস্টার্ব না করে। এটা হচ্ছে প্রথম জিনিস। আর দ্বিতীয় হচ্ছে কি আপনার মোবাইল ফোনটাকে পাশের ঘরে রেখে দিন, ঠিক আছে, সাইলেন্ট করে পাশের ঘরে রেখে দিন। পরে যখন আপনার প্র্যাকটিস করা হয়ে যাবে তখন গিয়ে আপনি মেসেজ দেখবেন বা কি এসে, মোবাইল ফোন ল্যাপটপ দুটোই, ঠিক আছে, পাশের ঘরে রেখে দিন, যেন আপনার কোনো ডিস্ট্র্যাকশন না থাকে। আপনি কাজ করতে বসেছেন, ফোন আসছে বা নোটিফিকেশান আসছে, যেন আপনার চোখের সীমানার মধ্যে যেন ফোন বা ল্যাপটপ যেন না থাকে। যদি আপনি ল্যাপটপে কাজ করেন তাহলে ল্যাপটপ থাকবে অবশ্যই, ঠিক আছে, তবু আপনাকে সেখানে ব্রাউজারগুলোকে ব্লক করে রাখতে হবে, যে ব্রাউজারে আপনি কাজ করছেন শুধুমাত্র সেটাই যেন অন থাকে, অন্য কোনো দিকে যেন ডিস্ট্র্যাকশন না যায়। ওকে, এটা হলো আমাদের 3 নাম্বার পয়েন্ট, যেটা আমাদেরকে মনে রাখতে হবে ফ্লো স্টেজে এন্টার করার জন্য। 4 নাম্বার হচ্ছে কি পারপাস, অর্থাৎ আপনি যে কাজটা করছেন তার একটা এক্সটার্নাল, তার বাইরে একটা উদ্দেশ্য দিতে হবে। যদি আপনি বই পড়েন তাহলে যেন আপনি একজন জার্নালিস্ট, আপনি সেই বইটা পড়ে নিউজ পেপারে আপনার জার্নালিস্ট, আপনি যে কাজটা করেন সেখানে একটা কিছু লিখবেন, যার ফলে আপনি কোনো প্রাইজ পাবেন বা আপনার অফিসে প্রমোশন হবে বা আপনার স্যালারি বাড়বে ইত্যাদি ইত্যাদি। মানে আপনি শুধুমাত্রই ফ্লোর জন্যই ফ্লো এক্সপেরিয়েন্স করছেন এমনটা নয়, আপনার জীবনের সাথে যেন সেটা কানেক্টেড থাকে কোনো না কোনোভাবে, আপনার কোনো কাজের সাথে যেন কানেক্টেড থাকে, ঠিক আছে। আপনি শুধুমাত্র ফ্লো আমি এক্সপিরিয়েন্স করছি তার জন্য নয়। যারা স্টুডেন্ট, যারা অনেক ছাত্ররা আমার ভিডিওস দেখে, তাদের কাছে হচ্ছে তাদের পড়াশোনার মধ্যে ফ্লো স্টেজটাকে এক্সপিরিয়েন্স করা। ফ্লো স্টেজ এক্সপিরিয়েন্স হবে, হেলথ ভালো থাকবে, মেন্টাল হেলথ ভালো থাকবে, পড়াশুনো অনেক ভালো হবে এবং তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, তোমার মানে চাকরি বাকরি বা ইত্যাদির ক্ষেত্রে সুবিধা হবে। ওকে নাও, অর্থাৎ বাইরের কোনো একটা উদ্দেশ্য যেন তোমার থাকে, যেটা তোমাকে মোটিভেট করবে ফ্লো স্টেজটাকে এক্সপিরিয়েন্স করার জন্য আরও অনেক বেশি। এটা হচ্ছে পারপাস, একটা অবজেক্টিভ, একটা উদ্দেশ্য দেওয়া ফ্লো স্টেজটাকে। 4 নম্বর যেটা আমাদের পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট হচ্ছে কি ইন্ট্রিনসিক এবং এক্সট্রিনসিক মোটিভেশন, অর্থাৎ আমাদের ভেতর থেকে কিছু ইন্সপিরেশন নিয়ে আসতে হবে ফ্লো স্টেজে যাওয়ার জন্য। যে কাজের মাধ্যমে আমরা যাওয়ার চেষ্টা করছি সেই কাজের মধ্যে প্যাশন, কিউরিওসিটি, তারপর হচ্ছে একটা ইমোশন এর মাধ্যমে সেটাকে কানেক্ট করা, ঠিক আছে। ধরা যাক, যেমন ফর এক্সাম্পল সেলস, আমার সেলস একদমই ভালো লাগে না, এবার আমি সেলসের স্পিচ দেব, ফ্লো স্টেজটাকে এক্সপিরিয়েন্স করার চেষ্টা করবো তার মাধ্যমে, সেটা হবে না, কারণ আমি ইমোশনালি ওটার সাথে কানেক্টই করতে পারি না নিজেকে, ঠিক আছে, আমার পক্ষে ওটা সম্ভবই নয়। কিন্তু ফিলোসফির লেকচার দেবো আমি, আমি নিজেকে কানেক্ট করতে পারবো, ঠিক আছে, ফ্লো স্টেজে যাওয়ার জন্য। তাহলে কি আমাদেরকে ইন্টারনাল যে প্যাশন, ইমোশন, তারপর যে আমাদের ইন্টেন্সিক যে মোটিভেশন, ইন্টারনাল যে বিষয়গুলো, ঠিক আছে, সেই জিনিসগুলো যেন হচ্ছে আমাদের ফ্লো স্টেজটার জন্য সাথে যেন কানেক্টেড হয়, ইমোশনগুলো যেন কানেক্টেড থাকে, যেন এমন না হয় আমি এমন একটা কিছু করার চেষ্টা করছি যেটা আমার ইমোশনের সাথে কানেক্টেডই নয়, আমি জোর করে করছি, তাহলে ফ্লো স্টেজ এক্সপিরিয়েন্স হবে না। কারণ যে ডিস্ট্র্যাকশন, মানে ওই যে স্ট্রাগল যে স্টেজটা, সেখানে স্ট্রাগলটা এত বেশি হয়ে যাবে যে ওখান থেকে আমরা ওই রিলিজ বা যে সেকেন্ড স্টেজ সেখানে আর পৌঁছাতেই পারবো না অ্যাকচুয়ালি। ওকে, এবং লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে কি ফিডব্যাক লুপ, অর্থাৎ রিকভারি স্টেজে যখন আমরা পৌঁছাবো 4 নম্বর স্টেজে, তখন আমাদের কেমন ফিলিংস হয়েছে। আজকে দেখা গেল আমি ফ্লো স্টেজে গেলাম, আমি 30 মিনিটের একটা টাইম আমি বেঁধে নিয়েছিলাম, একটা গোল সেট করেছিলাম যে আমি বই পড়া বা লেখা বা আমি দৌড়ানো, যা হোক একটা কাজের মাধ্যমে আমি ফ্লো স্টেজটাকে এক্সপিরিয়েন্স করার চেষ্টা করবো এবং 30 মিনিট টাইম সেট করলাম। এবার তার এন্ডে, সেটা করার শেষে আমার কেমন অনুভূতি হচ্ছে সেটা আমি এক জায়গায় লিখে রাখবো, 2 লাইন 3 লাইনের জন্য জাস্ট আমি লিখে রাখবো, বিরাট বড় কিছু লিখতে হবে না, জাস্ট 2 লাইন বা 3 লাইনের মাধ্যমে। তারপরের দিন আবার লিখে রাখলাম, তারপরের দিন আবার লিখে রাখলাম। এটা লিখছে কেন? কারণ ওই যে রিকভারি স্টেজের যে ফিলিংসটা, সেটার মধ্যে একটা রিওয়ার্ড থাকবে। যদি আমি ইভেন ডিপ ফ্লো সেটাকে যদি আমি এক্সপিরিয়েন্স নাও করতে পারি, আমার কিছু ভালো লাগা তৈরি হবে, কিছু একটা ফিলিংস তৈরি হবে, একটা প্লেজার তৈরি হবে, একটা রিওয়ার্ড আসবেই আসবে। সেটা কম হতে পারে, সেটা ফ্লো স্টেজে যাইনি আমি, আমার মনটা প্রথম যেহেতু আমি প্র্যাকটিস করছি, কিন্তু একটা রিওয়ার্ড আমি পাবো। এবার
যখন রিকভারি স্টেজে আমি যাচ্ছি, যখন ওখান থেকে আমি বেরিয়ে আসছি, সেটাকে আমি কানেক্ট করব হচ্ছে পরের দিনের স্ট্রাগল স্টেজের সাথে, একদম প্রথম যে ফার্স্ট স্টেজ। সেটা করার জন্য কি আমি যখন জার্নালিং করছি, লিখে রাখছি ফিডব্যাকটা, আচ্ছা আজকে আমি 30 মিনিটে প্র্যাকটিস করেছি, তাহলে আমি লিখে রাখি কী কী হলো আমার 4টে স্টেজে কী কী হলো। 30 মিনিটে করার সময় প্রথমে কষ্ট হচ্ছিল, তারপর একটু কম কষ্ট, লাস্টে গিয়ে আমার ভালো লাগলো। এটা যখন ওটা লিখে রাখবো তখন ওটা পরের দিন আমার ওটা মনে থাকবে এবং ওটা কানেক্ট হবে, ফিডব্যাক লুপটা আমাদের বেটার হবে, কানেকশানটা বেটার হবে, পরের দিন স্ট্রাগলটা কম করতে হবে এবং আমরা তাড়াতাড়ি ফ্লোর মধ্যে এন্টার করতে পারবো। ওকে, তো এই পয়েন্টসগুলো যদি কেউ মনে রাখে তাহলে ফ্লোতে এন্টার করতে তার অনেক সুবিধা হবে, অনেক বেশি ইজি হবে তার জন্য। এর পরের পয়েন্ট হচ্ছে কি প্রায়োরিটাইজ রিকভারি। যখন অনেক গভীর ফ্লো স্টেজে আপনি যাবেন এবং সেটা এক্সপেরিয়েন্স হবে, তারপরে আমাদের অ্যাডিকশানের মতো ওটা কাজ করে, ঠিক আছে? মানে যেমন মানে কি বলবো, অ্যালকোহলের অ্যাডিকশান হয়, বা অনেকের ড্রাগের অ্যাডিকশান থাকে, বা সেক্সের যেমন প্লেজার হয়, খুব সুখ, একটা তৃপ্তিবোধ অনুভব হয়, ঠিক আছে? ফ্লো স্টেজ যখন অনেক ডিপ হয়ে যাবে তখনও সেরকম অভিজ্ঞতা হবে, কিন্তু ওটার প্রতি অ্যাডিক্টেড হলে চলবে না। আপনি যত অ্যাডিক্টেড ওটার প্রতি হবেন, তত পরের বার ফ্লো স্টেজে যাওয়ার জন্য আপনার মানে আপনি তাড়াহুড়ো করবেন, ঠিক আছে? ধরা যাক আপনি গভীর ফ্লো স্টেজ এক্সপিরিয়েন্স করলেন, এবার পরের দিন গিয়ে আপনি মানে আবার আমার ওটা চাই, মানে খুব ভালো লাগবে আপনার, আমি আবার এবার পড়বো, আমি বা আবার আমি লেখালেখি করবো বা যা কিছু করবে, যে আমি ফ্লো স্টেজে যেন এন্টার করে যায়। কিন্তু ওটা আপনি করবেন না। এটা করলে আপনার মনটা ফ্লো স্টেজে যাওয়ার জন্য আরও বাধা বা প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। লোভ করবেন না আর কি। ওকে, এবং প্রায়োরিটাইজ রিকভারি, এটার মানেই হচ্ছে কি এই পয়েন্টটাতে যে আপনি ফ্লো স্টেজকে যদি ধরুন আপনি 1 ঘন্টা ধরে ফ্লো স্টেজের মধ্যে থাকা শিখে গেছেন, ঠিক আছে, প্র্যাকটিস করে করে, এবার ফ্লো স্টেজ থেকে যখন বেরিয়ে আসবেন তারপরে আপনি জাস্ট 10 মিনিট রেস্ট নিয়েই আবার আপনি ফ্লো স্টেজে যাওয়ার চেষ্টা করছেন, এরকম করবেন না। আপনার মাইন্ডটাকে একটু রেস্ট দেবেন, ঠিক আছে? মনটা যেন রিকভার করে, যেন পুরোপুরি যেন আপনি যেন একটু স্বাভাবিক হতে পারেন। এফর্টলেস এনার্জি আপনি দিচ্ছেন বটে, কিন্তু তারপরেও মনের উপরে একটা হালকা প্রেশার তৈরি হয়। সেই যে পার্শিয়াল বা হালকা যে প্রেশারটা তৈরি হয় যখন অনেক গভীর আপনি ফ্লো স্টেজে থাকেন এবং অনেক দীর্ঘ সময় ধরে থাকেন, তখন কি হয় আপনার ব্রেনের যে নার্ভগুলো না, সেগুলো স্ট্রাকচারটা পাল্টায়, পরিবর্তন হয়। যেমন আপনি জিমে গেলেন, গিয়ে এক্সারসাইজ করলেন, ঠিক আছে, এবার যদি অনেক বেশি অতিরিক্ত এক্সারসাইজ করেন তাহলে আপনার হেলথ খারাপও হয়ে যেতে পারে, আপনার অসুস্থ হয়ে পড়তে পারেন। আপনি ভালো কাজও যদি অনেক অতিরিক্ত করেন তাহলে আপনার ক্ষতিও হতে পারে। ঠিক তেমনই ফ্লো স্টেজ থেকে আপনি যখন রিকভারি করলেন, করার পরে আবার ফ্লো স্টেজে যাব, ওই লোভ করবেন না, তার থেকে আপনি ওটাকে একটু রেস্ট দিন, নিজেকে পুরোপুরি রিকভারি করবেন, তারপরে ফ্লো স্টেজে যাবেন। ওকে, আপনার নিজের ক্যাপাসিটি অনুযায়ী সময় নিয়ে ধীরে 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 আস্তে আস্তে 6 মাস 8 মাস 1 বছর টাইম নিয়ে আস্তে আস্তে আপনি ফ্লো স্টেজটাকে আপনার রেগুলার লাইফে নিয়ে আসবেন, তাড়াহুড়ো না করে। ওকে, প্রায়োরিটাইজ ইওর রিকভারি। তারপরের পয়েন্ট হচ্ছে জার্নাল ইওর এক্সপিরিয়েন্স। আপনি ধরুন প্রত্যেকদিন প্র্যাকটিস করছেন, কোনো একটা সময় আসবে যখন আপনার অনেক গভীর ফ্লো স্টেজ বা ফ্লো এক্সপিরিয়েন্স হবে। যখন সেটা এক্সপিরিয়েন্স হবে আপনি বুঝতে পারবেন প্রতিদিন এমন এক্সপিরিয়েন্স হয় না আমার। যখন প্রতিদিন আমি অভ্যাস করি, আজকের এক্সপিরিয়েন্সটা অনেক গভীর ছিল, অনেক ডিপ ছিল, তখন ঠিক কেমন ফিলিংস আপনার হয়েছিল, আপনার শরীরে কেমন সেন্সেশন হয়েছিল, আপনার যে সেন্স অফ সেলফ সেটা যে ডিজলভ হয়ে গেছে, সেই জিনিসগুলো আপনি ওখানে ভালো করে ভেবে ভেবে বর্ণনা দিয়ে দিয়ে আপনি ওটা লিখে রাখুন। তাহলে আপনার, কারণ ফ্লো স্টেজের যে এক্সপিরিয়েন্সগুলো হয় না, সেটার কোনো মেমোরি তৈরি হয় না, সেটার কোনো স্মৃতি আমাদের মনে তৈরি হয় না, ঠিক আছে? কিছু ভালো অনুভূতি থাকে যেগুলো স্মৃতি তৈরি হয়, আর কিছু এমন অনুভূতি হয় আমাদের জীবনে যেগুলো স্মৃতি তৈরি হয় না। আপনি কোনো একদিন রাতের বেলা চাঁদ দেখছেন, একটা ইনসাইট পাচ্ছেন, আকাশে অনেক তারা ভরা, সেটা আপনার মেমোরিতে থাকবে না। আপনি বন্ধুদের সাথে ঘুরতে গেছেন, সেটা কিন্তু আপনার মেমোরিতে থাকবে, আড্ডা মারছেন, গল্প করছেন, সেটা মেমোরিতে থাকবে। কারণ ফ্লো স্টেজে কি আপনার সেন্স অফ সেলফ, যেটা যে এক্সপেরিয়েন্সার, সে যেহেতু ডিজলভ করে যায়, যার ফলে মেমোরি ক্রিয়েট হয় না। কিন্তু পুরোপুরি যে ক্রিয়েট হয় না এমনটা নয়, মেমোরিটা জাস্ট সাইলেন্টলি থেকে যায়, মনের এমন একটা স্তরে থাকে যেখানে হচ্ছে সুপ্ত অবস্থায় থাকে। আপনি যখন ওটা জার্নাল করবেন, আপনার এক্সপেরিয়েন্সটা যখন সেটা লিখবেন, তখন আপনি মেমোরিটাকে সক্রিয় অবস্থায় রেখে দিচ্ছেন, যার ফলে আপনাকে হেল্প করবে পরের দিন বা পরবর্তীকালের ফ্লো স্টেজগুলোকে আবার এক্সপেরিয়েন্স করার জন্য। ওকে, কোনো একদিন যখন ভালো ফ্লো স্টেজ এক্সপেরিয়েন্স হবে, সেটাকে জার্নাল করে ভালো করে ডিটেলসে সেটাকে লিখে রাখুন। বা হতে পারে অলরেডি আপনার আগে, আপনার হয়তো মনে পড়ছে, হ্যাঁ অনেক বছর আগে বা অনেক একটা সময় আমি একবার বই পড়েছিলাম, বা আমি এক সময় রানিং করতাম, তখন আমার এমন এক্সপেরিয়েন্স হয়েছিল। তাহলে আপনি সেটাকে লিখে ফেলুন, তাহলে আপনার মনে পড়বে সেই জিনিসটা। যত বেশি মনে পড়বে তত আপনার হেল্প হবে, আপনার নিউরনসের মধ্যে রিয়াকশনের মধ্যে স্ট্রাকচারটা পরিবর্তন হতে আপনার সাহায্য করবে। ওকে, এবং লাস্ট পয়েন্ট হচ্ছে কি ট্র্যাক ইওর ট্রিগার্স। প্রত্যেকের ফ্লো স্টেজে এন্টার করার জন্য আলাদা আলাদা ট্রিগার্স হয়, ঠিক আছে? কেউ
কি করে প্রথমে ফ্লো মানে হয়তো কাজে বসলো, বসে প্রথমে 10টা ব্রিদিং করে নিল বা 1 মিনিট হয়তো একটু ব্রিদিং এক্সারসাইজ করে নিল 1 মিনিট বা 2 মিনিট, তারপরে সে এন্টার করে। ওকে, তাতে তার হেল্প হয়। কেউ হতে পারে কি পাশে একটা মিউজিক চালায়, খুব স্লো মিউজিকের মধ্যে কোনো লিরিক্স থাকবে না, কিন্তু আপনি মেডিটেশন মিউজিক বলে সার্চ করবেন ইউটিউবে, চলে আসবে অনেকগুলো, বুদ্ধিস্ট মিউজিক বলে সার্চ করবে, চলে আসবে। ঠিক আছে, একদম যত স্লো, যত আস্তে আস্তে মিউজিকটা বাজবে, ঠিক আছে, এবং যত ধীরে ধীরে মিউজিকটা বাজবে বা বাইনোরাল বিটস বলে যেটা হয়, সেটা আপনি পাশে চালিয়ে দিলেন, দিয়ে কাজ করলেন, সেটা আপনাকে সাহায্য করে। ঠিক আছে, যার ফলে কি হবে, যখন আপনার ফ্লো স্টেজে এন্টার করতে মন চাইছে না, তখন আপনি মিউজিকটা বাজিয়ে দিলেই মনের সেই ফ্লো স্টেজে যাওয়ার যে প্যাটার্নটা, সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে, তাড়াতাড়ি আপনি এন্টার করতে পারবেন, কারণ আপনি মিউজিকের সাথে ফ্লো স্টেজটাকে কানেক্ট করে রেখেছেন। ওই মিউজিকটা কিন্তু অন্য সময় আর ব্যবহার করবেন না। আপনি রাস্তায় বাসে করে যাচ্ছেন, বিরাট গাড়ি ঘোড়ার জ্যাম আওয়াজ হচ্ছে, সেখানে আপনি ওই মিউজিক শুনছেন না। শুধু ফ্লো স্টেজে যাওয়ার সময় যে মিউজিকটা শুনবেন, সেটা একটা নির্দিষ্ট মিউজিকই শুনবেন আপনি, বা দুটো মিউজিক আপনি বেছে নিলেন, সেই দুটো আপনি অল্টারনেট করে করে শুনছেন। এবার যেদিন আপনার মোটিভেশন নেই কাজ করার, সেই দিন আপনি মিউজিকটা চালিয়ে দিলেন, আপনার অটোমেটিক্যালি মোটিভেশন চলে আসবে, একটা রিভার্স ম্যাপিংয়ের মতো। ঠিক আছে, তো আপনাকে ট্র্যাক ডাউন করতে হবে কোন ট্রিগার্সগুলো, ব্রিদিং করা বা অনেকে পুশ আপস একটু এক্সারসাইজ করে নেয়, বা একটু দৌড়ে নিল 5 মিনিট, বা হচ্ছে মাউন্টেন ক্লাইম্বিং একটা এক্সারসাইজ হয় সেটা করে নিল, বা প্ল্যাঙ্ক করে নিল, বা পুশ আপস দিয়ে নিল 10টা, দিয়ে জল খেয়ে তারপর সে বসছে। ঠিক আছে, কোনো একটা কাজ করে নিয়ে, মানে ছোট্ট 2 মিনিট বা 3 মিনিটে, তারপর তাহলে কোন জিনিসটা আপনার ফ্লো স্টেজে এন্টার করার জন্য ট্রিগার করছে, আপনার যে স্ট্রাগল পিরিয়ডটা, স্ট্রাগল রিকভারি জোন, স্ট্রাগল রিলিজ জোন রিকভারি, এই স্ট্রাগল স্টেজটাকে কমাতে হেল্প করছে কোন ট্রিগার্সগুলো, সেটা আপনি জার্নাল করে নিতে পারবেন, আপনি বুঝতে পারবেন কোনটা করলে আপনার জন্য হেল্প হচ্ছে, বেটার হচ্ছে, সেটাকে আপনি লিখে রাখবেন, ট্র্যাক ডাউন করবেন, তারপর সেইটাই বারবার করে রিপিট করবেন। ওকে, তো এই ছিল আমাদের আজকের ফ্লো সাইকোলজি সম্পর্কে। আশা করি এটা ভালো লেগেছে। অন্য ভিডিওগুলো নলেজের উপরে হয়, অ্যাবস্ট্র্যাক্ট নলেজ, জ্ঞানের উপরে, এটা অনেক প্র্যাকটিক্যাল, অনেক অবজেক্টিভ বিষয় আমরা আলোচনা করেছি, এবং এই ভিডিওসগুলো খুব ইম্পর্টেন্ট, যেটা আপনাদের জীবনে কাজে লাগবে। খুব শিগগিরই আমাদের চ্যানেলে একটা কোর্স আসবে, এটার নাম হচ্ছে অ্যাডভান্স মাইন্ডসেট, যে কোর্সের মধ্যে আমি প্রায় 30 থেকে 37টা মতো কমন সেন্সিক্যাল মাইন্ডসেট নিয়ে আলোচনা করব ফার্স্ট চ্যাপ্টারে। সেকেন্ড চ্যাপ্টারে জেনারেল মাইন্ডসেট থাকবে প্রায় 20টা, এবং থার্ড চ্যাপ্টারে গিয়ে 7টা স্পেশাল মাইন্ডসেট, 7টা অ্যাডভান্স মাইন্ডসেট নিয়ে আলোচনা করব, যে মাইন্ডসেটগুলো পৃথিবীতে মাত্র মানে 1% মানুষের মধ্যে সেটা দেখা যায়, খুবই কম। সেটা বিজনেসম্যান হতে পারে, রাইটার হতে পারে, স্কলার্স হতে পারে, হিস্টোরিয়ান ফিলোসফার্স হতে পারে, ঠিক আছে, ইনভেস্টার হতে পারে, বা ফিল্ম ডিরেক্টর হতে পারে, যারা একদম টপে থাকে তাদের মধ্যে সেই 7টা মাইন্ডসেট দেখা যায়। ওকে, তো সেই 7টা মাইন্ডসেট পপুলার নয়। প্রথম চ্যাপ্টারের কিছু মাইন্ডসেট হয়তো তোমরা জানতে পারো, কিছু মাইন্ডসেট হয়তো তোমরা জানো, কিন্তু তোমরা অভ্যাস করো না, প্র্যাকটিস করো না, হয়তো ভুলে গেছো। ও দ্বিতীয় চ্যাপ্টারে আরও কম, এবং লাস্ট চ্যাপ্টারেরগুলো তোমরা অলমোস্ট প্রায় জানোই না বা অভ্যাসই করো না, কারণ এগুলো অনেক রেয়ার, এগুলো সম্পর্কে আলোচনা কেউই করে না বা খুবই কম আলোচনা করে। আমি ইউটিউবে এই ধরনের জিনিসগুলো সম্পর্কে আলোচনা খুঁজে পাইনি। তো এই কোর্সটার নাম হচ্ছে অ্যাডভান্স মাইন্ডসেট, খুব শিগগিরই আমাদের চ্যানেলে আসছে, আশা করি 1 মাসের মধ্যেই চলে আসবে। আর এবং এই কোর্সটা জয়েন হওয়ার জন্য যে কোনো অ্যামাউন্টের ডোনেশন দিয়ে, তোমাদের স্বাচ্ছন্দ্য মতো, তোমাদের সুবিধা মতো, তোমরা যদি আমাদেরকে হেল্প করতে চাও, সাপোর্ট করতে চাও, তোমরা 100 টাকা, 200 টাকা বা 500 টাকা পে করতে পারো, অথবা তোমরা সর্বনিম্ন 1 টাকা জাস্ট পে করে এই কোর্সটার সাথে যুক্ত হতে পারো। এই কোর্সে 3টে চ্যাপ্টার থাকবে, এটা ছাড়া একটা ইন্ট্রোডাকশন থাকবে, যেখানে মাইন্ডসেট কি, কেন, তার ডিটেলসে আমরা আলোচনা করব। একটা নেগেটিভ মাইন্ডসেট যদি তোমার থেকে থাকে, না আমি তো জীবনে টাকা রোজগার করতে পারবো না, আমি তো গরিব ফ্যামিলি থেকে এসেছি, না পড়াশুনো তো আমার দ্বারা হবে না, এরকম একটা ভুল মাইন্ডসেট তোমার মধ্যে থেকে থাকে, তুমি জানো এটা ভুল, পাল্টাতে পারছো না, এটাকে কি করে পাল্টাবে, তার 6টা ডিফারেন্ট স্টেজেস সম্পর্কে আলোচনা করেছে সেই কোর্সের মধ্যে ইন্ট্রোডাকশন ক্লাসে, এবং 3টে ডিফারেন্ট চ্যাপ্টারে একটা চেকলিস্ট অফ মাইন্ডসেট তুমি পাবে আর কি এই কোর্সের মধ্যে। ওকে, তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে, এবং আশা করি যারা আমাদের ভিডিওস রেগুলারলি দেখো তারা সবাই জয়েন হবে। তো খুব শিগগিরই আসছে। থ্যাংক ইউ সো মাচ আজকের ভিডিও দেখার জন্য। পরের ভিডিওতে আবার দেখা হবে। চলো, টাটা।